আজকের টপিক হচ্ছে অন পেজ মিনি অনসাইট অডিট বা অন পেজ এসইও অডিট বা অন পেজ এডিট অডিট। সো অডিট এর প্রথম কাজই হচ্ছে যে এখানে কি বলে যে একটা কন্টেন্ট, একটা সাইটের একটা কন্টেন্ট বা একটা পেজে একটা আর্টিকেল অ্যাকচুয়ালি কি কি অন পেজের কি কি কাজ করা হয়েছে বা কি কি মিসিং আছে, এই ব্যাপারগুলো একটু দেখাশোনা করা, জাস্টিফাই করা, এগুলো খুঁজে বের করা, বা কোনো গ্যাপ আছে কিনা বা কি কি করা উচিত, কন্টেন্ট ঠিকঠাক মতো করা হয়েছে কিনা, বা আমার অল্টার টেক্সটগুলো মিসিং আছে কিনা, ইমেজের সাইজ ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস আমরা অন পেজে যা যা শিখে আসছি, অন পেজে যা যা করতে হয় সেই প্রত্যেকটা জিনিসকেই ঠিকঠাক মতো আছে কিনা এটাকে অডিট করার জন্য। এখন অডিট আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এই যে সাইট, এই সাইটের ধরেন সাপোজ আমি এই কন্টেন্টটার জন্য অডিট করছি, ধরেন সাপোজ এই কন্টেন্ট বা এই পেজটার জন্য আমি অডিট করছি। তো এই পেজের এই ওয়েবসাইটের এক্সেস প্যানেলে যাব, এবং এক্সেস প্যানেলে গিয়ে হচ্ছে আমি এখান থেকে গিয়ে আমি দেখবো একটা 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 করে মিডিয়া ফাইলকে যে ইমেজগুলো ইউজ করে সেগুলো সাইজ কত, সেগুলো আলাদা টেক্সট দেওয়া হয়েছে কিনা, বা কন্টেন্টের মধ্যে ঠিকঠাক সব কিছু আছে কিনা। এখন অডিট করার ক্ষেত্রে আপনাকে তবে ক্লায়েন্ট অলওয়েজ দিবে না এক্সেস, ওয়েবসাইটের এক্সেস, কজ অফ অডিটে এক্সেস লাগেও না। এক্সেস ছাড়াই একটা ওয়েবসাইটের অডিট করা যায় যে ঠিকঠাক মতো কম্পিটিটর কি কি করলো বা আমার ক্লায়েন্টই কি কি করলো। আচ্ছা, ভাই, স্ক্রিন শেয়ার কি দিছেন নাকি? জি স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি তো। আমাদের তো একটা সাইটের এই বিষয়গুলো যে অডিট করব, এই এখন এক্সেস আমাকে দেয় নাই ক্লায়েন্ট। উইদাউট এক্সেস আমি যদি এটাকে হচ্ছে অডিট করতে যাই, সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যে নর্মাল এখান থেকে খুঁজে খুঁজে বের করা, এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে আমার তাহলে মেইন কিওয়ার্ড কি, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আচ্ছা, আমার প্রাইমারি কিওয়ার্ডের ডেন্সিটি কেমন হয়েছে, কতবার ইউজ করছি, আর কত ওয়ার্ডের কন্টেন্ট। এখন কিওয়ার্ড ডেন্সিটি বের করার পদ্ধতি কি আপনাদেরকে আগে দেখাইছি কোন সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে? একটু ভাই রেসপন্স একবার করেন। দেখাইছিলেন। একটা দেখাইছি, একবার আচ্ছা। দেখাইছেন। আচ্ছা, থার্ড পার্টিতে দেখাইছি, এখন আসলে ম্যানুয়ালি কেন বের করবেন এক্স্যাক্টলি কতবার ইউজ করা হয়েছে, কত পার্সেন্ট ইউজ করা হয়েছে, এইটা। তো এই হচ্ছে আমার টোটাল কন্টেন্ট। টোটাল কন্টেন্ট শুরু তাহলে কোথা থেকে? এইখান থেকে আমার টোটাল কন্টেন্টটা শুরু হয়েছে, যেখানে গিয়ে শেষ হয়েছে হয়েছে, ভালো কথা। আমি জানতে চাচ্ছি যে আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ডগ ফুড ফর পিটবুলস। এই পুরোটাই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, যেটা আমার টাইটেলের মধ্যেও আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড উইদাউট কোয়েশ্চেন্স মার্ক। উইদাউট কোয়েশ্চেন্স মার্ক হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি দেখতে চাচ্ছি যে আমার এই মেইন কিওয়ার্ডটা এই যে কন্টেন্টের মধ্যে আছে কতবার ইউজ করা হয়েছে এবং অ্যাকচুয়ালি সেটা ডেন্সিটি কতবার গেছে, সেটা বের করব। কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। এগুলো তো বাদ, এগুলো অলওয়েজ বাদ, এগুলো কন্টেন্টের মধ্যে ধরা যাবে না, এগুলো কন্টেন্টের বাইরে আছে। এইটা এইটা এই দুইটা বাদ। নিচে আসি, কন্টেন্ট আসি। একবার, একবার, এখান থেকে শুধু কাউন্ট করতেছে, এটা একবার, দুইবার, তিনবার, শেষ। তিনবার ইউজ করছি মাত্র এখানে। পুরো 4000 ওয়ার্ডের কন্টেন্ট বা 2000 এরকম ওয়ার্ডের কন্টেন্ট আছে এখানে, তিনবার ইউজ করছি। এখন এই ডেন্সিটিটা বের করার নিয়ম হচ্ছে যে আপনি কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছেন আর হচ্ছে কতবার ইউজ করছেন, সেটাকে ডিভাইডেড করে দিলে যে পার্সেন্টেজটা পাবেন সেটাই হচ্ছে অ্যাকুরেসি পার্সেন্টেজ। একদম হাতের কাছে যদি বলি যে চলে আসবে। আচ্ছা, মিনিট হচ্ছে ক্যালকুলেটর, হাতের কাছে ক্যালকুলেটর নাই। যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আমি টোটাল 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছি। এই 2000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আমি টোটালি এখানে 5বার ইউজ করছি এটাকে, ধরলাম মেইন কিওয়ার্ডটাকে 5বার ইউজ করছি, এবং এই 5কে 2000 দ্বারা ভাগ করলে কত আসে? একটু বলতে পারবেন কত আসে? হাতের কাছে ক্যালকুলেটর আছে? 2 0.0025। ফাইভ। এত পার্সেন্ট হচ্ছে আমার কি প্রাইমারি কিওয়ার্ডের এখানে ডেন্সিটি।
এক্সাক্ট ডেন্সিটি। তাহলে এখন আমার এখানে কতবার ইউজ করতে হবে বা কত পার্সেন্ট কিওয়ার্ডের এখানে ডেন্সিটি ইউজ করা উচিত, সেটা একটা কথা আছে। তাইলে এখন আমি 2000-এর কন্টেন্ট লিখছি, আমি বলছি যে সর্বোচ্চ কিওয়ার্ডের ডিফিকাল্ট ডেন্সিটির দিকে প্রাইমারি কিওয়ার্ড ডেন্সিটি 2% সর্বোচ্চ ইউজ করবেন, 2% ইউজ করবেন ডেন্সিটি। 2% যদি 2000-এর মধ্যে ইউজ করতে হয় তাহলে এখন কতবার আসে একটু বলেন তো, কতবার আসে? 2000-এর 2% করেন, 200 বার। আচ্ছা, কতবার? 180 বার, 80 বার। মাত্র ইউজ করছি আমি 5 বার। আমি যদি 2%-এ নিতে চাই, আমার এখানে প্রাইমারি কিওয়ার্ডটাকে অ্যাটলিস্ট এই 2000 ওয়ার্ডের মধ্যে 40 বার ইউজ করা উচিত। এখানে আমার একটা ল্যাগিং আছে ম্যানুয়ালি যদি হিসাব করেন। এখন এরপরে যেটা ম্যানুয়ালি আসে সেটা হচ্ছে যে এর চেয়ে ইজি মেথডে যাচ্ছি, আরো ইজি মেথডে যাব, তার আগে কঠিনে যাই। আমার এখানে এইচ ওয়ান ট্যাগ কোথায় কোথায় ইউজ করা হয়েছে? এইটা অ্যাকচুয়ালি কি এইচ ওয়ান ট্যাগ? এটা কি বড় আছে তাই বলে কি এইচ ওয়ান ট্যাগ? এটা তো লেখাটাকে বোল্ড করে দিয়ে এই এই সেন্টেন্সটাকে হচ্ছে ব্রড করে বা সাইজটা ইনক্রিজ করে দেওয়া যেতেই পারে। ইনক্রিজ করলে তো এইচ ওয়ান ট্যাগে যাবে না বা এইচ টু ট্যাগে যাবে না। অ্যাকচুয়ালি এই ট্যাগগুলা কি, এটা আমার জানা দরকার। হুম। তারপরে কথা হচ্ছে এটার কি মেটা ডেসক্রিপশন কি, মেটা টাইটেল কি, বা মেটা কিওয়ার্ড কি, স্নিপেট কি আছে, বা স্নিপেট বলতে স্কিমা মার্কআপ অ্যাকচুয়ালি আছে কি নাই, বা এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা হয়েছে, কত ওয়ার্ডের কন্টেন্ট এখানে লেখা হয়েছে, সবগুলোকে আপনাকে বের করতে হবে একটা একটা করে। আচ্ছা, তাহলে একটা চেক লিস্ট বানাই এখন। এখানে যে বিষয়গুলো একটা একটা করে আসবে সেগুলো হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ইউআরএল আসতেছে। তারপরে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউআরএলটা পাইলাম, ইউআরএল এর মধ্যে আমি প্রথমে কি দেখতে চাচ্ছি যে ওয়ার্ড কাউন্ট বা কন্টেন্ট, কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট লেন্থ। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে যে আমার এইচ ওয়ান ট্যাগ কি কি আছে, আমার এইচ টু ট্যাগ কি আছে। এর বেশি সাধারণত হয় না, সো এর বেশি দেখার দরকার নেই। কন্টেন্টের লেন্থ, এইচ ওয়ান ট্যাগ, এইচ টু ট্যাগ, অল্টার ট্যাগ ঠিকঠাক আছে কিনা বা মিসিং অল্টার ট্যাগ আছে কিনা এই কন্টেন্টের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে, পেজের মধ্যে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে যে ইমেজ, ইমেজ সাইজ। আর অল্টার ট্যাগটা তো ইমেজের মধ্যেই যায় তাই না, তো সাথে ইমেজ সাইজটা দিয়ে দিলাম, ইমেজের সাইজ কত। আর এই ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন কি, আপনার টাইটেল কি আছে, টাইটেল কি। তারপরে যাবে হচ্ছে একদম বেসিকগুলো আগে আনি, অ্যাডভান্সগুলো পরে আনছি। তারপরে মেটা ডিসক্রিপশন, সাইজ, আল্টার টেক্সট, এইচ টু ট্যাগ, এইচ টু ট্যাগ, দেন হচ্ছে স্ট্রাকচার্ড, ডাটা, স্ট্রাকচার ডাটা। তারপরে আসে হচ্ছে আগে এই কয়টা থাকুক, পরে আবার দেখতেছি। আচ্ছা, এই যে এই কয়টা জিনিস নিলাম, আগে এগুলো ফাইন্ড আউট করি, তারপরে বাকিগুলো দেখি। এখন ওয়েবসাইটের ইউআরএল অডিট যদি করি, এখন অডিট করার ক্ষেত্রে আপনি এখন এরকম একটা সিঙ্গেল পেজকে অডিট করতে পারেন, আবার পুরো যে ওয়েবসাইটটা আছে পুরো ওয়েবসাইটকে অডিট করতে পারেন। এখন কথা হচ্ছে সিঙ্গেল অডিটের ক্ষেত্রে আপনি এভাবে একটা একটা করে করে ফেললেন। এখন এরপরে এই যে এইচ টু ট্যাগ কোথায় আছে না আছে এটা দেখার জন্য জাস্ট এই যে ভিউ পেজ সোর্স আছে, ভিউ পেজ সোর্সে যাই। এখান থেকে গিয়ে যদি আমি সার্চ করি কন্ট্রোল এফ, কোথায় কন্ট্রোল এফ, এটা এটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে, এটা টাইটেল একবার ইউজ করা হয়েছে আমার মেইন কিওয়ার্ডটা। এখানে এখানে আমি একটা রেজাল্টস পেয়ে যাচ্ছি। তারপরে এরপরে আসেন, এইখানে টাইটেলের মধ্যে আছে, তারপরে এদিকে হচ্ছে আমার কন্টেন্টের টাইটেলের মধ্যেই একবারে আছে, তারপরে নেমের মধ্যে আছে। হ্যাঁ, আমি ইউজ করেছি যেখানে যেখানে 19 বার ইউজ করা হয়েছে সেই 19 জায়গা দেখা দিচ্ছে। আচ্ছা, আমার এটা দেখার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমি এইচ ওয়ান ট্যাগ কি কি ইউজ করছি, কতবার ইউজ করছি। আচ্ছা, এইচ ওয়ান ট্যাগে আমি কি কি ইউজ করেছি একটু পরে একদম 1 নম্বরে যাই। এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান সাবটাইটেল, হাইলাইট, এরিয়াল,
h1 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 না, h1 এর মধ্যে আমি মনে হয় না কিছু ইউজ করেছি, দেখি। আচ্ছা, h1 এর মধ্যে একটা আছে, হোয়াট ইজ দ্য বেস্ট ডগ ফুড ফর পিটবুলস, এইটা আছে এবং সেটা পোস্ট টাইটেলে আছে। দেখেন এখানে দেওয়া আছে পোস্ট টাইটেল আর বা এন্ট্রি টাইটেল। তার মানে হচ্ছে এই 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 জায়গাটা h1 ট্যাগে আছে কোথায়? পোস্টের টাইটেলের মধ্যে আছে। দ্যাট মিনস পোস্ট হচ্ছে এইটা, এইটা হচ্ছে পোস্টের টাইটেল, এই জায়গার মধ্যে আছে, যেটা কিনা এন্ট্রি টাইটেল বলা যায়। আচ্ছা, এক জায়গায় আছে, ইউজ করেছি। আর কোথাও ইউজ করেছি? আর কোথাও ইউজ করিনি। h1, এই যে h1 ওপেন, h1 এই যে ক্লোজ, এই যেখানে ক্লোজিং ট্যাগ এখানে দেওয়া আছে, হ্যাঁ, এটাই দেখাচ্ছে। এই যে এটা ক্লোজ হয়েছে, এখন কালারটা চেঞ্জ হয়েছে, এটা ইয়েলো কালার ছিল, এটা কি কালার আমি জানি না। এখন ইয়েলো কালার থেকে যদি অন স্টেপ উপরে আসি 4 ডাউন করি 5-এ আসবো, এই যে এটাতে আসছি। তার মানে একটা জায়গাতে আমি h1 ট্যাগ ইউজ করছি, আর কন্টেন্টের এইখানে যে আরো যে জায়গাগুলো আছে এখানে কোথাও আমি এইগুলোর মধ্যে কোথাও আমি h1 ট্যাগ ইউজ করি নাই। এটা পারফেক্টলি অপটিমাইজ করা না বিধে এটা দেখাচ্ছি, প্রবলেমগুলো পাচ্ছি, ঠিক আছে, বাকিগুলো দেখাচ্ছি যেগুলো অপটিমাইজ করা। এখন আসেন তাইলে h2টা কি ইউজ করছি আর কোথাও দেখি। আচ্ছা, 23 বার দেখাচ্ছে h2 ট্যাগ আমি ইউজ করছি, এখান থেকে শুরু হয়েছে। তার মধ্যে একটা ট্যাগ আছে h2 ট্যাগ, সেটা হচ্ছে ডু পিটবুল হ্যাভ এনি টাইপস অফ ইউনিক স্ট্যান্ডার্ড নারিশমেন্ট। এটা হচ্ছে আমি কোথায় ইউজ করেছি? এটা 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 কোথায় ইউজ করেছি? কোথায়? এই যে এটা এইখানে ইউজ করছি। তার মানে এই লাইনটা হচ্ছে h2 ট্যাগের মধ্যে আছে, রাইট? এখান থেকে পাচ্ছি, ফাইন। দেন আর কোথায় ইউজ করেছি? এইখানে, এখানে h2 ট্যাগ একটি ইউজ হয়েছে, সেটা হচ্ছে যে হোয়াই ডু সাম নার্ভাস পিপল সো স্পেশাল, সো আর দ্য স্পেশাল, সো আর দ্য স্পেশাল, সো আর দ্য স্পেশাল, এই লাইনটা, এই লাইনটা কি ইউজ করেছি, ঠিক আছে, এখানে আছে। দেন হচ্ছে h2 ট্যাগ, ওকে। এরপর আর কি আছে? h2 ট্যাগের মধ্যে এখানে হচ্ছে ফর পিটবুলস ফুড ফর ডিমান্ডস, এটা একটা আছে। দেন এটা এটা এই লাইনটাকে h2 ট্যাগ ইউজ করা হয়েছে। তো মোটামুটি এখানে মোটামুটি 23টার মতো h2 ট্যাগ ইউজ করা হয়েছে। 23টা বলতে গেলে এই ওপেনিং এবং ক্লোজিং মিলে 23টা। তার মানে এর অর্ধেক করেন তাহলে লাইনগুলো পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কতগুলা এরকম লাইন ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা ম্যানুয়ালি। এখন আসেন যে এটার অল্টার টেক্সট কোথায় কোথায় আছে। অল্টার টেক্সট বা হচ্ছে আপনার অল্টারনেটিভ টেক্সট একই জিনিস, কিন্তু নাম নাম কিন্তু একটাই, অল্টার টেক্সট অর অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, 560 বার দেখাচ্ছে, এতবার খুঁজে সম্ভব না। অল্টার টেক্সট লিখে সার্চ করে দেখি। আচ্ছা, নাই, অল্টারনেটিভ দেখি। অল্টারনেটিভ 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 নাই। তার মানে ইমেজ কি এখানে ইউজ হয়েছে? ইমেজ তো ইউজ হয়েছে, এগুলো অল্টার টেক্সট আসছে, অল্টার টেক্সট এগুলো আসছে, আমি জানি। আচ্ছা ভাই, কোন ছবির উপরে কার্সার নিলে যেটা আসছে ওইটা কি অল্টার টেক্সট? না, না, ওইটা কি টাইটেল, ছবির টাইটেল? ছবির টাইটেলটা, হ্যাঁ, ছবির টাইটেল বা ক্যাপশন যদি আপনি কিছু দিয়ে থাকেন, সেইটা। এই যে অল্টারনেট টাইটেল হচ্ছে মেটামিক্যাল ওয়ার্ল্ড, যেটা অল্টারনেট, আমার অল্টারনেটিভ দরকার। একটু খুঁজতে হয় এখানে, ম্যানুয়ালি একটু খুঁজতে হয়, এটা হচ্ছে সমস্যা, একটু খুঁজতে হবে। হচ্ছে স্কিমা মার্কআপ। আচ্ছা, এইটা খুঁজে নিয়েন ম্যানুয়ালি, আমি অটোতে যাবো, এখন খুঁজবো না আমি। এখন যেটা দরকার সেটা হচ্ছে এরকম স্ট্রাকচার ডাটা আছে কিনা। আচ্ছা, স্ট্রাকচার ডাটা বলতে অপর নাম হচ্ছে স্কিমা মার্কআপ বা জেসনএলডি, স্কিমা মার্কআপ বা জেসনএলডি। আচ্ছা, নর্মালি একটু স্কিমা স্কিমা লিখে যদি সার্চ করি, এই দেখেন স্কিমা মার্কআপ আমার এখানে আছে, schema.org। এই হচ্ছে আমার স্কিমা, পার্সনের জন্য স্কিমা মার্কআপ আছে। দেন হচ্ছে আমার অর্গানাইজেশন টাইপস হিসাবে, এই যে অর্গানাইজেশন হিসাবে হচ্ছে আমার এটাকে স্কিমা মার্কআপ করা আছে। আচ্ছা, স্কিমা গেল, এই যে জেসন,
বা জেসোনেলি যদি বলি টাইপস হচ্ছে যেমন জেসোনেলি, এই স্কিমাটা মার্কআপ আমার এখানে দেওয়া আছে, তার মানে এটাও আছে, এখান থেকে পেয়ে যাচ্ছেন। কিন্তু এত কষ্ট করার মতো সময় আমার নাই। আর এখানে যা আছে এই রিসোর্সটা পারফেক্টলি একটা অ্যাডভান্স লেভেলের, অন পেজের অডিট ক্রিয়েট করার জন্য এনাফ না। চলেন অন্য মেথডে যাই। স্কিমা মার্কআপ হচ্ছে যে আপনি একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্ট মানুষের জন্য লিখছি, গুগলের বটের জন্য না। কারণ গুগলের বট কেমনে বুঝবে যে এই কন্টেন্ট শুধু কুত্তার জন্য লিখছি? কথাটা ভেবেই বললাম, একটু বিনোদনের জন্য জাস্ট। ডগের জন্য যে আমি কন্টেন্টটা লিখলাম এটা গুগল বুঝবে কেমনে? গুগলকে বুঝাতে হবে যে আমি শুধুমাত্র পিটবুলসকে নিয়ে লিখছি এই কন্টেন্টটা। এই গুগলকে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি বোঝানোর জন্যই, শর্টে বুঝায় ফেলার জন্য এই হচ্ছে আমরা স্কিমা মার্কআপ ইউজ করি বা জেসোনেল এটা ইউজ করতে হয় আমাদেরকে। এটা গুগল বুঝে যে অ্যাকচুয়ালি এটা কি নিয়ে তৈরি করা হয়েছে বা কিসের উপরে অ্যাকচুয়ালি লেখা হয়েছে। আর এখানে যে ইমেজগুলো আছে, এই কন্টেন্টের যে ইমেজগুলো আছে, ইমেজগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য, ডগ রিলেটেড ইমেজ নাকি আদার্স কোনো কিছুর জন্য ইমেজ। এইটাকে গুগলকে বটকে বোঝানোর জন্য আমরা স্কিমা মার্কআপ ইউজ করি এখানে। আর তো এখন দেখা যাচ্ছে যে আপনি এই কুত্তার জন্য এটা হচ্ছে পোস্ট করছেন, আচ্ছা ভালো কথা বুঝলাম, কন্টেন্টটা লিখছেন। আমি দেখা যাচ্ছে যে একটা মানুষের জন্য লিখলাম, তখন এটা কি করে বুঝাবো আমি? মানুষের জন্য ওইভাবেই স্কিমা মার্কআপ বানাবেন, মানুষের জন্য বানাইতে হবে। এখন মানুষ তো ডাইরেক্ট মানুষ লিখে বলবেন না হি ইজ এ গুড ম্যান, এইভাবে দিবেন না। মানুষের একটা পদবি আছে, যেমন আমার দিকে যদি বলি, আমাকে যদি আমি চিনাতে যাই এখন অনলাইনে, আমাকে এভাবে চিনতে হবে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আর এসইও ট্রেনার ইন বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবেই করতে হবে, ওইভাবে ওইটার হিসাব করেই হচ্ছে আমাকে স্কিমা মার্কআপ বানাতে হবে যে এসইও এক্সপার্ট লিখে সার্চ করলে যেন আমি পাই বা আমি আসি। নামটা বা না, এইভাবে ওই কিছু? ছবিটার নামটা না, আপনি যে অল্টার টেক্সট ইমেজের যে টেক্সটগুলো আছে এগুলো আমি বুঝতেছি, গুগল এটাও বুঝতেছে না। এখন ইমেজ সম্পর্কে গুগলকে যখন আপনি বলবেন যে ইমেজটা কিসের, তো ডগ ফুডের জন্য, তাহলে আচ্ছা এই ইমেজটা কিসের, এই ইমেজটা হচ্ছে পিটবুলের জন্য। মানে এটা পিটবুলের একটা ফুড। যদি কেউ যদি সার্চ করে যে, যেমন এই ফুড লিখে যদি কেউ সার্চ করে, আমি ফুডের নামটা কি, যেমন এটা, এটা হচ্ছে ফুডের নামটা বা এই যেখানে যে ফুডটা আছে, সো এইটা লিখে যদি কেউ সার্চ করে, সে যদি এই ইমেজটা যদি পেয়ে যায়, যেন এই ইমেজটা আসে, গুগলকে বুঝাচ্ছি যে এই এই যে ফুডটা, এই যে কিওয়ার্ডটা আছে এটাকে সার্চ করে, এইটার ফুডই হচ্ছে এইটা। সো গুগলকে অল্টার টেক্সটের মাধ্যমে ইমেজ সম্পর্কে গুগলের বটকে জানায় দেওয়া হয় যে স্পেসিফিক এইটার নাম হচ্ছে এই ইমেজটা, হ্যাঁ, একটা কন্টেন্টের উপরে। এতক্ষণ যা কথা বলছি, যা দেখাইছি, একটা ইন্ডিভিজুয়াল আর্টিকেলের উপরে। এখন আপনাকে যদি অন পেজ অডিট করতে হয়, আপনি তো একটার উপরে করবেন না, আপনার তার 10টা 20টা পেজ থাকতে পারে। তো 10টা 20টা পেজেরই টোটাল অন পেজ অডিট করতে হবে। এত সময় নিয়ে করার, ম্যানুয়ালি করার সম্ভব না। আর এত কিছু ডিটেলস খুঁজে বের করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। দ্যাটস ওয়াই স্ক্রিমিং ফ্রগ। আমরা এইচরেফ দিয়ে করতে পারতাম, সেমরাশ দিয়ে করতে পারতাম, কিন্তু সেমরাশ আর এইচরেফ দিয়ে আপনি উইদাউট পেমেন্ট ইউজই করতে পারবেন না। স্ক্রিমিং ফ্রগ যদিও পেড টুলস, বাট ফ্রিতে 500টা ইউআরএল একসাথে সে আপনাকে ক্রাউল করে দেয়। সো এনাফ। মোটামুটি একটু বুদ্ধি খাটাই স্মার্টলি কাজ করলে আপনি একটা ওয়েবসাইট যদি 1000টা পেজও থাকে, 1000টা পেজই এই ফ্রি মেথডই করতে পারবেন। সেটা দেখাই দিচ্ছে স্ক্রিমিং ফ্রগ। আচ্ছা, স্ক্রিমিং ফ্রগের মধ্যে দেখেন ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কিং কই থেকে আসছে, ব্যাকলিঙ্কগুলো আমি পেয়ে যাচ্ছি, সিকিউরিটিগুলো কি কি আছে, ওয়েবসাইটের রেসপন্স, মানে আপনার কিওয়ার্ডগুলোর মধ্যে ওয়ান পেজে যে সমস্যা, 301 রিডাইরেকশন আছে কিনা, 307, 302, 400, 500, 502, 400 ইউরোর বা 200 ওকে ইউরোর, এগুলো কোনো আছে কিনা, এগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। ইউআরএল পেজের টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, কিওয়ার্ড কি, H1 H2 ট্যাগ, কন্টেন্ট, ইমেজ, ক্যানোনিক্যাল, দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। একদম গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স সহ সব, একদম ল্যাঙ্গুয়েজ সহ। দেন এখানে আবার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউআরএল এর ডিটেলস সহ এই নিচের সেগমেন্টে পেয়ে যাচ্ছি। ডুপ্লিকেন্সি আছে কিনা, কুকিজ কিরকম কি কাজ করতেছে, ইভেন এগুলো সহ। কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে না, ওয়েবসাইটের স্পিড কেমন, পেজের স্পিড কেমন, আপনার সার্ভ স্নিপেট কেমন, সব ইমেজের ডিটেলস। দেন এবার এখানে আপনার ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট কেমন ইউজ করা হয়েছে, সিএসএস কেমন ইউজ করছেন, পিডিএফ কেমন ইউজ করছেন, আপনি কোন কোড ইউজ করেন, কত পার্সেন্ট হার ইউজ করছেন, কোনগুলো কমানো দরকার, বাড়ানো দরকার, কোন কোন ইউআরএল আপনার রোবোটিক্স দ্বারা ব্লক করা আছে, এভরিথিং ইন ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। সহজ কথা, যেগুলো ম্যানুয়ালি করা দরকার ছিল। এখন যেহেতু ফ্রি ভার্সনে 500-র বেশি ইউআরএল ক্রাউল করে না,
এখন আপনি জানেন যে স্পেসিফিক তা 1000 পেজ আছে বা 1000 পেজের জন্য 1000 ইউআরএল আছে। 1000 ইউআরএল আমি রুট ডোমেন দিয়ে দিলে রুট ডোমেনের এগেনস্টে যত আছে সব নিয়ে নিবে, আমি জানি। 500 বেশি তো নিচ্ছে না। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনার যদি ইন্ডিভিজুয়াল কোনো পেজের জন্য হচ্ছে যদি ইয়ে করতে হয়, অডিট করতে হয়, যেমন এই পেজটা শুধুমাত্র আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, এই পেজটা দিয়ে যে কপি করতেছি আমি, শুধু এই পেজের অডিট করতে চাচ্ছি, তো এই পেজের অডিট বা এই কন্টেন্টের অডিট এন্টার পুরোটা দিয়ে সাইড করে দিই। স্টার্ট করলে দিলে অটোমেটিক্যালি এ রুট ডোমেনটার এগেনস্টেই হচ্ছে আপনাকে ইয়ে করবে, ক্রাউল করবে, সমস্যা নাই। কিন্তু সবার প্রথমে আমি যেই ইউআরএলটা দিছি ওই ইউআরএলটাই থাকবে। সো ইন্ডিভিজুয়ালি যদি আপনার 1000 ইউআরএল আপনার হাতে থাকে, সো 1000 হলে একটা 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 করে দিয়ে তার রিপোর্টটা নিয়ে নিলেন। এখন দেখেন এখানে ব্যাপারটা, আমি যে ইন্ডিভিজুয়াল ইউআরএলটা দিয়েছিলাম এটা সবার উপরে আছে। এটা বাদেও এই ওয়েবসাইটের রুট ডোমেন এগেইনস্টে আরো যত ক্যাটাগরি আছে, যেমন হেলথের হেলথ টিপস ক্যাটাগরি, যেটা আমার ওয়েবসাইটে এখানে আছে, হেলথ টিপস ক্যাটাগরি, এই যে হেলথ টিপস এটা একটা ক্যাটাগরি আছে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার আরেকটা ক্যাটাগরি আছে। আচ্ছা, এগুলো সিডিএন নিয়েছে, আবার ডব্লিউপি কন্টেন্ট আপলোডের ইমেজে যে পিটবুলসের যে ইমেজগুলো সেগুলো পেয়ে গেছে, এখানে নিয়ে নিছে। ক্যাটাগরি একটা আছে বেবি স্টলার, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, অল ওভার সব নিয়ে নিছে। ইভেন আলাদা যে ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট আছে সেগুলোও নিছে। আমার এটার উপরে জানা দরকার। এটা দিলাম, আমার কন্টেন্টের টাইপ কি, HTML এর টেক্সট ফরম্যাটে হচ্ছে আমার কন্টেন্ট, এবং স্ট্যাটাস কোড 0200। আচ্ছা, স্ট্যাটাস কোড মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কোনো 301 রিডাইরেকশন আছে কিনা, বা কোডটা অ্যাকচুয়ালি কি। 200 হচ্ছে যে আপনি যখন একটা কন্টেন্ট লিখলেন, তো কন্টেন্ট লেখার সময় যে ইউআরএলটা বা পারমালিঙ্কটা আপনার ক্রিয়েট হয়ে গেছে বা আপনি নিজের মতো সাজায় নিছেন কাস্টমাইজ করে, যখন ফার্স্ট টাইম পাবলিশ করছেন, ওটা অ্যাকচুয়ালি 200 স্ট্যাটাস কোড। কখনো যদি ফার্দার ওই ইউআরএলটা চেঞ্জ হয়ে যায় বা ওই ইউআরএলটা না থাকে, ইউআরএলটা কাজ না করে, ইউআরএলটাকে চেঞ্জ করে অন্য একটা ইউআরএল নিয়ে যান, তখন ওইটাকে স্ট্যাটাস কোড চেঞ্জ হয়ে 200 থেকে 301 অথবা 302 তে হচ্ছে রিডাইরেক্ট করতে হয়। একটা হয় এটা পার্মানেন্টলি অথবা টেম্পোরারি। পার্মানেন্টলি হচ্ছে 301, টেম্পোরারি হচ্ছে 302 রিডাইরেকশন। আচ্ছা, স্ট্যাটাস কোড ওকে দেখাচ্ছে, 200 হচ্ছে ওকে। বাকি যদি 301 বা 302 থাকে দেন হচ্ছে এটাকে পার্মানেন্টলি মুভ বা এরকম কিছু বলে দিবে। আচ্ছা, আমার এখানে নাই, সব ওকে আছে। এরপরে এখান থেকে একটু আসি, সাইডে আসি, দেখেন আমার পেজ এটা ইন্ডেক্সেবল কি না সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমার এই পেজের এগেইনস্টে টাইটেল কি, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এই টাইটেলটা কই পাইলাম, আমি তো কন্টেন্ট পড়ার সময় এই টাইটেল পাইলাম না, এখন আসলো কই থেকে, দেখেন কত বড় একটা চেঞ্জ আসছে। এই আমি যদি কন্টেন্টের কথা বলি, এখানে আমার টাইটেল কি, এইটা, আমার এখানে টাইটেল বলতেছে এইটা, তাহলে এই লাইন আইলো কই, এই লাইনটাও আছে আসলে। এই লাইনটা যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে ইয়োস্ট এসইও প্লাগইন থ্রোতে আমরা টাইটেলের মধ্যে এই লাইনটা লিখে রাখছি, আর কন্টেন্টের মধ্যে এই লাইনটা লেখা আছে। পার্থক্য হচ্ছে এইখানে। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি যেটা গুগলে মানুষ সার্চ করলে যেটা পাচ্ছে। এবং মেটা ডেসক্রিপশন, আমার টাইটেলের লেন্থ কত এবং টাইটেলের পিক্সেল কত পাচ্ছি। এরপরে মেটা ডেসক্রিপশনের লেন্থ কত, মেটা ডেসক্রিপশনের পিক্সেল কত পাইলাম। এরপরে আসে আমার H1 ট্যাগ কি এই পেজের মধ্যে, H2 ট্যাগ কি কি আছে, H2 ট্যাগ 1 একটা আছে, আর একটা H2 ট্যাগ 2 একটা H2 ট্যাগ আছে। তবে মেটা রোবটস এর মধ্যে কি আছে, এটা ইন্ডেক্স এবং ফলো স্নিপেট পেজ আছে একটা। ম্যাক্সিমাম ইমেজ প্রিভিউ হচ্ছে লার্জ মোডে আছে, মানে প্রত্যেকটা ইমেজ হচ্ছে বড় লার্জ মোডে ইমেজগুলো দেওয়া আছে, ন্যারো মোডে না। দেন হচ্ছে আপনার ক্যানোনিক্যাল এলিমেন্ট কি, ক্যানোনিক্যাল বলতে আমার ইউআরএলটা অ্যাকচুয়ালি কি, কোন ইউআরএল, এই হচ্ছে আমার সেই ইউআরএল। দেন এখানে আর মোটামুটি কি আছে, আমার টোটাল পেজের সাইজ কত, আমার এখানে টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট আছে। আমি যে ইউআরএলটা দেখলাম, এই যে এটা কি বলে, এই যে কন্টেন্টটা, এই যে কন্টেন্ট লিখলাম, এটা কত ওয়ার্ডের কন্টেন্ট পাইলাম, কত ওয়ার্ডের কন্টেন্ট। আমার যে টেক্সটগুলো লিখছি, টেক্সটের রেশিও কেমন, ক্রাউলের ডেপথ কেমন, লিঙ্কের স্কোর কেমন, ইন লিঙ্ক ইউনিক লিঙ্ক কেমন, টোটাল পার্সেন্ট অফ টোটাল দিয়ে দিচ্ছে। এখানে প্রত্যেকটা যদি অ্যালাবোরেশন করতে যায় অনেক লম্বা একটা সময় চলে যাবে, একটু ইউটিউব ঘাইটেন আপনারা এই বিষয়গুলো নিয়ে। আউটলিঙ্ক কেমন গেছে, এখানে আমার হ্যাশ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের নেট সার্ভারের জন্য লাগে। রেসপন্স টাইপ কেমন, এবং লাস্ট কবে এই কন্টেন্টটাকে মডিফাই করা হয়েছে, এটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে মডিফাই করা হয়েছে লাস্ট কন্টেন্টটাকে। এই এখানে আমার টেক্সট রেশিও কি আপনার কিওয়ার্ড রেশিও নাকি? না টেক্সট রেশিও কিওয়ার্ড টেক্সট রেশিও রেশিও না, মানে বলতেছি ওটা কি তাহলে? বলতেছি। আর এটা হচ্ছে HTTP 1 এর ইনকোডেড
এবং আমার এ হচ্ছে ইউআরএল। এখন একটা কথা দেখেন, আমি যেই লিঙ্কের মধ্যেই ক্লিক করতেছি, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই নিচের একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে ইউআরএল ডিটেলস নামে এই প্রত্যেকটার মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা এখানে যতগুলো অপশনস আছে প্রত্যেকটা অপশনসের ইন ডিটেলস ইনফরমেশন হচ্ছে নিচের যে ফাংশনালিটি বা নিচের যে মেনু অপশনসগুলো বা মেনুগুলো আছে এইখানে আছে। এই ইউআরএলটাতে যদি যাই দেখেন চেঞ্জ হয়েছে, এই ইউআরএলটাতে যদি যাই এটা চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস এই ইউআরএল এর আমার অ্যাড্রেস হচ্ছে এইটা, আর এনকোডেড ইউআরএল হচ্ছে এইটাই, আবার কন্টেন্টের টাইপ হচ্ছে টেক্সটের মধ্যে করা, ভার্সন এইচটিটিপি ভার্সন কত, আমার টোটাল এই পেজটার সাইজ কত, এই যে পেজটা এই যে ইউআরএল মধ্যে যে পেজটা আছে বা কন্টেন্টটা আছে কন্টেন্ট অ্যাকচুয়ালি ওয়েট কত বা সাইজ কত, এটা হচ্ছে 185 কেবি। এরপরে আরো আছে, নিচে আসেনি যে ডাউন, এখানে আরো আছে, শেষ হয় নাই। আমার টাইটেল কি, আমার ডেসক্রিপশন, যেটা এখানে যে ডেসক্রিপশন এখানে একটা একটা করে খুঁজতেছিলাম, হ্যাঁ মেটা ডেসক্রিপশন কি, টাইটেল কি, এইচ1 ট্যাগ কি, এটা আবার এইখানে একইভাবে শর্টে দেওয়া আছে। এখান থেকে দেখেন, আপনি যদি এটাকে একটু টান দিয়ে এখান থেকে বড় করে নেন নিতে পারেন, একসাথে এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং পাথ হচ্ছে অ্যাবসোলিউট পাথ। পাথ দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে একটা জানি কি, এই সাধারণত এই পাথের এই যে পাথের যে টাইপ, এই পাথ টাইপটা আসে হচ্ছে ইউআরএল কে উপর ডিফাইন করে, এই পাথ ক্যাটাগরির উপর আর কি, সাইলোসের উপরে ডিফাইন করে। ভুলে গেছি আরেকটা অ্যাবসোলিউট, আরেকটা কি যেন ছিল, আচ্ছা আমি দেখতেছি একটু পরে, আমি নেট থেকে দেখাই দিচ্ছি। তো এটা অ্যাবসোলিউট পাথের মধ্যে আছে, অ্যাকশন লিঙ্কগুলো এখানে আছে, এখান থেকে যে এক্সপোর্ট করলে পুরো ডেটা আপনাকে এই কন্টেন্টের বা এই ইউআরএল এগেনস্টে যা আছে সেটা দিয়ে দিবে। একটা মিনিট, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হয়তো বা আছে, এখানে আছে কিনা দেখি, আচ্ছা নাই, আসতেছি দাঁড়ান, একটা 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 করে আসি। এবং এইগুলো আমার ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এখন এটা আমার এক্সটার্নাল লিঙ্কিং কি কি আছে, এই জায়গা থেকে আমার ব্যাক লিঙ্ক আসছে, দেখেন সরি এক্সটার্নাল লিঙ্কে আমি কোথায় কোথায় দিছি আর কি। তো আমার অ্যামাজন থেকে গেছে আসছে, দেখেন এখান থেকে দেখেন এই যে স্ট্যাটাস কোড দেখেন, এইখানে দেখেন 301, এই কোডটা 301-এ করা হয়েছে এবং পার্মানেন্টলি মুভ করে দেওয়া হয়েছে। এই কোডটাও এই ইউআরএলটাকেও পার্মানেন্টলি মুভ করে দেওয়া হয়েছে। এইটাকে আবার রোবট দ্বারা ব্লক করা আছে। এখানে প্রত্যেকটা স্ট্যাটাস আমার আছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এর দিক থেকে। আবার ওয়েবসাইটের এই ইউআরএল এর যে সিকিউরিটির কথা যদি বলি, যেমন এটা সিকিউরিটি অপশনগুলো এখানে আছে। সিকিউরিটি বলতে আমার এটা ইন্ডেক্সেবল কিনা, আমার এটা ক্যানোনিক্যাল কেমন করা আছে, আমার রোবটসগুলো ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা পেজের, এই ব্যাপারগুলা। রেসপন্স কোড বলতে যে 301, 302, 304 এই যেগুলা, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। তারপর ইউআরএল গুলো এখানে আলাদা করে দেওয়া আছে, একই জিনিস। তারপরে পেজের টাইটেল, এই ইউআরএল এর পেজের টাইটেল কি, এই হচ্ছে পেজের টাইটেল, রাইট, এই হচ্ছে পেজের টাইটেল, টাইটেলের লেন্থ শেষ। এরপরে মেটা ডেসক্রিপশন কি, এই ইউআরএল এর জন্য হচ্ছে এই মেটা ডেসক্রিপশন, এইটার জন্য এই ডেসক্রিপশন, একসাথে পেয়ে যাচ্ছে, আমাকে আলাদা আলাদা খুঁজতে হচ্ছে না। আমি কিন্তু এখান থেকে এক্সপোর্ট করব অথবা এখান থেকে কপি করে আমি আমার এক্সেল শিটে নিয়ে বসাবো, সহজ কথা। এখন আসেন ইমেজের মধ্যে। এই যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, এটা কই ইমেজ ইউজ করে সেটা আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না এই ইমেজটা কোথায় ইউজ করা হয়েছে, রাইট। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এইখানে একটা ইমেজ আছে যেটা সাইজ হচ্ছে প্রায় 44 কেবি এবং ইমেজের মধ্যে ইনলিঙ্ক করা আছে একটা, আর ইমেজটা হচ্ছে ইন্ডেক্সেবল। ওকে, ইমেজটার মধ্যে এখানে ক্লিক করার পরে এইখানে যে নিচের অপশনে ইমেজের যে ডিটেলস আছে, যদি ক্লিক করি ইমেজটা এখানে লোড হয়ে আসবে, কোন সেই ইমেজটা এবং সেটা কোথায় থেকে আসছে ইমেজটা, এই ইমেজটা কোথায় গেছে, ইমেজটা এই কন্টেন্টের মধ্যে আছে, হোয়াট ইজ দ্য পেটফুল ফুড, এই ইউআরএল এর মধ্যে ইমেজটা বসানো আছে, এই সেই ইমেজের, ঠিক আছে, বুঝা গেছে। এবং ইমেজের অল্টার টেক্সটটা কি, এই যে ইমেজের হচ্ছে অল্টার টেক্সট, এই ইমেজের অল্টার টেক্সট হচ্ছে এইটা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন আপনার কাছে কিন্তু সহজ হয়ে গেল। এখন আপনি যদি একটা এক্সেল শিটে ম্যানুয়ালি এরকম একটা ফাইল আপনি নিজেও বানান, এখন তাহলে পাচ্ছেন কন্টেন্টের ইউআরএলটা কি, ইউআরএল হচ্ছে পিটবুলের, লাইক দ্যাট। আমি একটু বসাই দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এখন আসেন, তো আমি এইটার জন্য অ্যানালাইসিস করছি, এই ইউআরএলটার জন্য অ্যানালাইসিস করছি। সো এই ইউআরএল জন্য অন পেজ এসইও করলে এই হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। দেন কন্টেন্টের লেন দেখছিলাম 3600 সামথিং মনে হয়, ধরলাম 3000ই, 3000 হচ্ছে আমার H1 ট্যাগ কি কি আছে পরে দেখতেছি। অল্টার ট্যাগ আগে দেখি, ইমেজের সাইজ আগে দেখি। অল্টার টেক্সট বা অল্টার ট্যাগ দিলাম কেন, এখানে আমি অল্টার টেক্সট দিব, এখানে অল্টার টেক্সট। আচ্ছা, অল্টার টেক্সট কি ছিল, অল্টার টেক্সট এইটার ইমেজেতে এটা একটা ইমেজ আছে, রাইট, এই যে হোয়াট ইজ পিটবুলের তো দেখতেছি, এই ইমেজ থেকে একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ওয়েলনেস দ্য ন্যাচারাল ফুড। ওকে, এটাকে কপি করলাম, সিলেক্ট করে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, চলে আসছে। ইমেজের সাইজ কত, এটার ইমেজের সাইজটা
44 KB। কেন দেখতেছি এই অন পেজের অডিটটা সব থেকে বেশি হেল্প করবে হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে। আপনি যখন আপনার ক্লায়েন্টের একটা কাজ পাচ্ছেন তখন আপনার কম্পিটিটর অন পেজে অ্যানালাইসিস করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অন পেজ ঠিকঠাক মতো পারফেক্টলি করার জন্য। সে কি ইউজ করছে, সে কত সাইজের ইমেজ ইউজ করছে, সে কত লেন্থের কন্টেন্ট ইউজ করছে, তার মেটা ডেসক্রিপশন কি, তার টাইটেল কি, তার মেটা ডেসক্রিপশন কি, তার স্কিমা মার্কআপ কি, এভরিথিং যখন কম্পিটিটরের ফুল একটা লিস্ট আপনার কাছে আছে, আপনার কাছে এখন পসিবল তার থেকে বেটার টু স্মার্টলি আপনার ক্লায়েন্টের জন্য অন পেজ এসইওটা করে ফেলতে, যেটা আপনার র্যাঙ্কিংটাকে অনেকটা বেশি হায়ারে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। দেন হচ্ছে স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা আমরা ম্যানুয়ালি দেখবো এখান থেকে না দেখে। এখানে স্ট্রাকচার ডাটা দেখতে গেলে হচ্ছে আবার এপিআই দ্বারা লিঙ্কিং করতে হয়, একটু সমস্যা আছে। ওকে ফাইন। এইচ টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, মেটা ডেসক্রিপশন কি, মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এটার জন্য হচ্ছে বেস্ট ডগ ফুড, ডগ ফুড। ওকে, আমার কাছে লিস্ট হয়ে গেল। যদি এটা আমার কম্পিটিটর হয়, কম্পিটিটর অ্যাকচুয়ালি কি মেটা ডেসক্রিপশন লিখছে এটা আমার কাছে আছে, ফাইন। দেন হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন, আমার টাইটেল কি, এটা হচ্ছে আমার টাইটেল, ফাইন। এটা হচ্ছে আমার টাইটেলে বসায় দিলাম টাইটেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার টাইটেল। দেন পেজের সাইজ। আচ্ছা, আমি চাচ্ছি এগুলো এখন একটা ব্যাপার আছে, অনেক বড়, এক লাইনের মধ্যে চলে গেছে, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এত বড় আসলে সম্ভব না। এখানে ডিসক্রিপশন আমি একটু ছোট করে দিতে চাচ্ছি। বেস্ট, যে এটার পরে অল্টার চেপে এন্টার দেই, চলে আসুক। আর এটার পর অল্টার টেক্সট 3 লাইনে ডিসক্রিপশনটা করে দিলাম, তাহলে আমার জন্য এটা ছোট হয়ে গেল। এখন লাইনটা ছোট হয়ে গেল এবং আমার কলামগুলো হচ্ছে ছোট হয়ে গেল। এটা বেস্ট। অল্টার চেপে এন্টার দিলেই নিচে ডাউন হয়ে চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার জন্য এটা ছোট হয়ে গেল, দেখতো আমার কাছে একটা ইন শর্ট ফর্মে চলে আসছে, ফাইন। ইউআরএলটা যদি বলি, এই হচ্ছে ইউআরএল। সাজানোটা আপনার মধ্যে, আপনি যতটা যেভাবে সাজান সেটা হচ্ছে আপনার ব্যাপার। এটা হচ্ছে ক্লায়েন্টকে প্রেজেন্টের ব্যাপার, আপনি যেভাবে করছেন। So, এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি। ওয়েবসাইট ইউআরএল, কন্টেন্টের লেন্থ, H1 H2, অল্টার টেক্সট, ইমেজেস, মেটা ডেসক্রিপশন, দেন হচ্ছে স্ট্রাকচার ডাটা তার আছে কিনা। হ্যাঁ, এখান থেকে আরো বিষয় অনেকগুলো আছে। তার কন্টেন্টের মধ্যে কত ওয়ার্ড, যেমন এইটা হচ্ছে কত ওয়ার্ড, 3671 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে সে। এখন দেখেন এখানে যদি আসি ইমেজ ডিটেলস, এই এই এইটার এই কন্টেন্টের বা এই ইউআরএল এর এগেনস্টে ইমেজের ডিটেলসে যদি এখানে আসি, এখানে প্রত্যেকটা ইমেজের ডিটেলস আমার এখানে আছে। কোথায় কোথায় থেকে ইমেজ আসছে, কতগুলো ইমেজ আসছে, সবগুলো আছে। দেখেন, রিসোর্সগুলো কই থেকে আসছে, জাভাস্ক্রিপ্ট সব। দেন আমার সার্ভ স্নিপেট এখানে যদিও আসবে না, কারণ সার্ভটা আমি দেখতে পারবো না। আচ্ছা, আসছে একটা যদিও। এখানে দেখেন সার্ভ স্নিপেটটা বলতে আমি ইউজাররা গুগল অ্যাকচুয়ালি কিভাবে দেখতেছে আমাকে, আর এলিমেন্টগুলো কি, টাইটেল আর ডেসক্রিপশন, দুইটা এলিমেন্টই আছে। একটা এলিমেন্ট টাইটেল এলিমেন্ট আর হচ্ছে ডেসক্রিপশন এলিমেন্ট। টাইটেলের লেন্থ কত, ডিসপ্লে হচ্ছে কত। লেন্থ বলতে এই যে টাইটেলটা দেখেন, ফুডের পরে এলিপসিস আসছে আমার, তার মানে আমার পুরো টাইটেলটা হচ্ছে 67 ক্যারেক্টারের, অথচ আমাকে ডিসপ্লে, দ্যাট মিনস ইউজাররা দেখতে পাচ্ছে মাত্র 60 ক্যারেক্টার। মানে 7 ক্যারেক্টার আমার হচ্ছে ট্রানকেটেড হচ্ছে, দেখা যাচ্ছে না। তার মানে আমাকে 7টা ক্যারেক্টার এখানে কমায় যদি দিতে পারি, বা 7টা ক্যারেক্টার না কমায় যদি আমি এখানে যে ক্যাপিটাল লেটারগুলো ইউজ করা হয়েছে এগুলোকে যদি আমি একটু মিনিফাই করে দিতে পারি, তাহলে তবে 7টা ক্যারেক্টারের পিক্সেল আমার কমে ফুললি লেন্থের মধ্যে চলে আসবে, ডিসপ্লে হয়ে যাবে। আর ডেসক্রিপশন যেটা লিখছি সেটা 141 ক্যারেক্টারের মধ্যে লিখছি এবং পুরোটাই ডিসপ্লে হচ্ছে, 141টাই হচ্ছে ডিসপ্লে হচ্ছে, এবং একটা হচ্ছে টার্নকেটেড হয় নাই। আমার লেন্থ কত, আমার অ্যাভেলেবেল কেমন আছে, আমার কত এখানে রিডিউস করা উচিত পিক্সেলের দিক থেকে, ঠিক আছে। পিক্সেলের লেন্থ কেমন, পিক্সেল অ্যাভেলেবেল কেমন। হ্যাঁ, আর এখানে আমার কি অবস্থা, এখানে আমার পিক্সেল অ্যাভেলেবেল হচ্ছে, আমার নিয়ম হচ্ছে 580 পিক্সেল পর্যন্ত আমার লেখা নিয়ম গুগলের পিক্সেলের দিক থেকে। আর মেটা ডেসক্রিপশনের দিকে হচ্ছে 1850 আই থিঙ্ক সো। হ্যাঁ, তো আমি এখানে ইউজ করছি হচ্ছে 616, যার কারণে আমার ইলিপসিসে চলে আসছে এবং অলরেডি 7টা ওয়ার্ড আমার বাইরে চলে গেছে, দেখতে পারতেছে না, 7টা ক্যারেক্টার। আর ডেসক্রিপশনের দিক দিয়ে ঠিক আছে। এই হচ্ছে আমার অবস্থা। এখন এই যে এইখানে যদি আমি এটাকে একটু যাচাই বাছাই করে হয়তো দেখতে পারি যে কেমন কি হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর আউটলিঙ্ক
আউটলিঙ্ক গুলা এখান থেকে এই কন্টেন্ট থেকে কোথায় কোথায় বাইরে কার কার কাছে কোনো কোনো লিঙ্ক টিঙ্ক গেছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। কোথায় কোথায় লিঙ্ক গেছে এটা এখানে দেখতে পারি। অ্যামাজনে আমার লিঙ্ক গেছে, এতগুলা লিঙ্ক গেছে, আমি বনবর্ডকে দিয়েছি। দেন এখানে লিঙ্কডইনে, মেবি টুইটারে গেছে। এগুলো যা গেছে, এগুলো কই থেকে গেছে? এগুলা গেছে হচ্ছে আমার এখান থেকে, আমার মেবি সোশ্যাল থেকে গেছে ব্যাকলিঙ্ক গুলা এখানে, বা কোথাও থেকে সামহাও কোথা থেকে গেছে, যেমন এখান থেকে টুইটার, ফেসবুক, ইউটিউব এখান থেকে গেছে, লিঙ্ক গেছে। কারণ এই পুরোটা পেজের মধ্যে, এগেনস্টের মধ্যে এগুলো আসতেছে একদম আপার থেকে ফুটার পর্যন্ত, হোম থেকে ফুটার পর্যন্ত। ইভেন এখানে যদি বলি অ্যাবাউট আস, টার্মস এন্ড কন্ডিশনস, এই পেজগুলো দেখাচ্ছে আর কি এখান থেকে একসাথে ইনক্লুডেড করা। সো আপনাকে একটু এখান থেকে কষ্ট করে বের করে নিতে হবে যে কোথায় কোথায় লিঙ্ক গেছে, কোনটা কোনটার জন্য গেছে। যেমন এটার জন্য, এখান থেকে এটার জন্য একটা গেছে। আবার এখান থেকে যদি বলি বিএস্টিং থেরাপিকে, এখান থেকে একটা লিঙ্ক আছে বিএস্টিং থেরাপি। বিএস্টিং থেরাপি যাওয়ার কথা এখান থেকে, আমি মেবি একটা, আমি অন্য একটা কন্টেন্ট কি বিএস্টিং থেরাপি দিয়েছি লিঙ্ক এখান থেকে। এই যে বিএস্টিং থেরাপি লিঙ্ক দেখছেন গেছে, লিঙ্ক গেছে এখান থেকে একটা আউট লিঙ্ক গেছে, ঠিক আছে? তো এখান থেকে একটা লিঙ্ক গেছে। সো এই লিঙ্কগুলো এখান থেকে গেছে, বিএস্টিং থেরাপি দেখাচ্ছে। তো এখান থেকে লিঙ্কগুলো আছে। ইন লিঙ্কগুলো কি কি করা হয়েছে? ইন লিঙ্কের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং যেটা যদি বলি, হ্যাঁ, পিটবুল থেকে পিটবুলস, এবং এখানে কি দেওয়া আছে, এগুলো অ্যাঙ্কর টেক্সট, ফেসবুক, টুইটার, সাইড বারে গেছে। দেন অনেকগুলোতে গেছে। এখানে আবার একটা অল্টার টেক্সটও আছে, এখানে আছে ফটোস অফ হট দ্য বেস্ট ডগ অফ পিটবুলস, এই ইউআরএল এর জন্য। এই বিষয়গুলো এখানে আছে একটু ইনডিপ। এখানে যতগুলো আপনি অ্যানালাইসিস করবেন প্রত্যেকটা সেপারেট বিষয় নিয়ে, ততগুলো অ্যাডভান্স লেভেলের ক্যাটাগরির বা কি বলে অ্যাডভান্স ফিচার্স গুলো পেয়ে যাবেন। সো আমি রিকোয়েস্ট করব যে একটু ইউটিউব বা গুগলে এরপর একটু ডিপলি অ্যানালাইসিস করবেন শুধুমাত্র স্ক্রিমিং ফ্রগের এই রিসার্চ গুলা নিয়ে, অনেক কিছু পেয়ে যাবেন। এখন একটা মজার বিষয় হচ্ছে এখানে এই যে ওভারভিউটা যেটা দেখতে পাচ্ছি, এটা অন পেজের অডিটের মধ্যে পড়ে। তার মধ্যে সেটা হচ্ছে যে আপনার টোটাল কন্টেন্ট, দেন আপনার ডুপ্লিকেট কিছু আছে কিনা, তারপর আপনার ইমেজের মধ্যে টোটাল ইমেজ কতগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে অল্টার টেক্সট মিসিং আছে কতগুলার, 5টার, সেই 5টা কি কি এখানে আছে 5টার। দেন আপনার ক্যানোনিক্যাল কতগুলা করা আছে, কন্টেন্ট ক্যানোনিক্যাল, সেলফ রেফারেন্সিং কেমন আছে, ক্যানোনিক্যাল মিসিং আছে কিনা ক্যানোনিক্যাল সেটা দেখাচ্ছে। এখানে একটা ইমেল প্রোটেকশনের মধ্যে সিডিএনএ সিজে, এটা হচ্ছে ইয়ের ওয়েবসাইটের, এটা নো ইন্ডেক্সই দেওয়া আছে, ঠিক আছে? সো এটা ইন্ডেক্স হবেও না গুগলে, কজ অফ এটা হচ্ছে শুধুমাত্র আমার ইয়ের জন্য আছে, কি বলে সি প্যানেলের হিসাব করে আছে। সো এটা নো ইন্ডেক্স, এটা কোনো ধরার বাইরে না। সো মিসিং থাকলেও ইউআরএল দেখে বুঝবেন যে কোনটা আপনার কন্টেন্টের ওয়েবসাইটে যেটা ভিজুয়ালি বা লোকজন দেখতেছে, বা কোনটা আপনার জন্য না। এই গেল। ভাই জি, ভাই ক্যানোনিক্যালটা কি? ক্যানোনিক্যাল হচ্ছে এই যে আমি এইচটিটিপিএস আছে না, এইচটিটিপিএস, জি। সো আমারটা মনে করেন এইচটিটিপিতে আছে। হুম। এখন এইখানে ওয়েবসাইটের দিকে যদি তাকাই, এখানে ডিরেক্টলি আমরা এখন যেটা নর্মালি করি সেটা হচ্ছে, আমি সাপোজ ফেসবুকে যাব বা ইউটিউবে যাব, আমি কিন্তু এখানে এসে সাপোজ এভাবে টাইপ করি না, youtube.com, আমরা এভাবে টাইপ করি। আমরা আগে যেটা করতে হইতো সেটা হচ্ছে যে আগে লিখতে হইতো www.youtube.com, তারপরে গিয়ে আপনি ইউটিউবে যাইতো। এখন তো আমাদের এখন www ডট না লিখেও আমরা জাস্ট নর্মালি ইউটিউব লিখেও চলে যেতে পারতেছি। এইটা যখন আমরা একটা যখন সিএমএস ইনস্টল করি, লাইক সেটা ওয়ার্ডপ্রেস হোক, ডুরপাল হোক, পিএইচপি হোক, ওপেন কার্ট হোক, হোয়াটএভার যাই হোক না কেন, তো সিএমএস ইনস্টল করার সময় এই ডাইরেকশনটা দিয়ে দেওয়া হয় ইউআরএল এর, যে আমাকে কেউ যদি আমার ইউআরএলটা যদি এসটিটিপি বা এসটিটিপিএস হয়, এটাই যেটাই থাকবে, এসএসএল থাকলে এসটিটিপিএস, এসএসএল না থাকলে এসটিটিপি। তো এটা হওয়ার পরে আমার এখানে www ডট দরকার নাই, উইদাউট www ডট আমার ডোমেনে শুধুমাত্র নাম লিখে হিট করলে চলে যাবে। এই যেটা মেনশন করে দেওয়া, এই মেনশনটাকে অ্যাকচুয়ালি ক্যানোনিক্যাল বলা হয়। এখন আপনি যদি মেনশন করেই দেন যে হ্যাঁ www ডট লিখেই শুধুমাত্র আমার এখানে ঢুকতে হবে, তাহলে কেউ যদি শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ঢোকার ক্ষেত্রে জাস্ট এবার নাম লিখে আপনার ওয়েবসাইটে আসবে না, ওই www ডট লিখতেই হবে, মাস্ট বি ডিফাইন করে দেওয়া। আচ্ছা, এরপরে এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আপনার নো ইন্ডেক্সের কয়টা আছে,
ফলো লিঙ্ক কতগুলো আছে, নো ফলো লিঙ্ক কতগুলো আছে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার তারপরে এদিকে একটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, দেখি এখানে কোথায় আছে, একটু মিনিট। এই যে এখানে স্ট্রাকচার ডাটা সবগুলো আছে। হ্যাঁ, মিসিং স্ট্রাকচার ডাটা, কোন কোন ইউআরএল এর মধ্যে মিসিং স্ট্রাকচার ডাটা আছে সেগুলো আছে। আচ্ছা, আমি একটু দেখছি একটা জিনিস, এটা একটু দেখি পাই কিনা। সাইট স্ট্রাকচার, মিনিট। অনেক ক্যাটাগরি এখানে, অনেক ক্যাটাগরি, অনেক, মানে বলা শেষ করা যাবে না, মানে একটার ভিতরে একটা ঢুকায় রাখছে এরা, একদম গ্রামারটা আমার স্পেলিং সহ। এমপি এমপি ল্যাঙ্গুয়েজ ইন্ডেক্স। এই যে এখানে একটু দেখেন রেসপন্স কোডের মধ্যে দেখেন 2xx 3xx 4xx আচ্ছা 5xx, এই পাঁচটার 5 রকম নাম। আপনারা যদি নামটা জানেন হয়তো এটা দেখে হয়তো বলতে পারেন যে এটা আবার এখন কি আসছে। আচ্ছা, সাকসেস কোড যেটা 2xx আছে, যেটা এটা আমরা কিছুক্ষণ আগে স্ট্যাটাস কোড দেখে আসছিলাম 200 ওকে। এই যে এখানে একটু ফাইলে যাই, সরি রেসপন্স কোড টাইটেল পাশে যাইতে হবে, ইন্টারনালে যাই। এই ইন্টারনালে যদি আসি, এ হচ্ছে স্ট্যাটাস কোড 200, স্ট্যাটাস কোড 200। এইটাই হচ্ছে সেই স্ট্যাটাস কোড 200 এখানে যেটা আমরা দেখছি। এই যে স্ট্যাটাস কোড 200, 72টা রিডাইরেকশন 300। দ্যাট মিনস হচ্ছে 3xx যেটা, সেটা হচ্ছে 301 বা 302 হতে পারে, সেটা 307 কোড। এগুলো হচ্ছে রিডাইরেকশন, যেগুলো হচ্ছে 3xx। আচ্ছা 3xx কি? এটা হচ্ছে আমার এরকম একটা স্ট্যাটাস কোড, মানে হচ্ছে যে ধরলাম যে এটা হচ্ছে যে abc.com/blog, এটা 200। এখন সাডেনলি করলো কি, এই পেজটা আমি ডিলিট করে দিচ্ছি এবং ব্লগের জায়গাতে abc.com ঠিকই আছে, রুট ডোমেন তো আমার ঠিকই আছে, abc.com আছে, ব্লগের জায়গায় আমি দিলাম হচ্ছে যে ব্লগার্স, সাপোজ আমি ব্লগার দিলাম, তাহলে এখন আমার ইউআরএল তো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি জানি যে এটা বিভিন্ন জায়গায় আমি অ্যাঙ্কর টেক্সট করে ফেলছি, এই ব্যাকলিঙ্ক আসছে এটার এগেনস্টে। দ্যাট মিনস এই ইউআরএল থ্রোতে, এবং এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্সও করা আছে। এখন এই লিঙ্কে ক্লিক করলে লোকজন কই যাবে যদি পেজ না থাকে? 4040 দেখাবে বা 404 ইউরো দেখাবে, বা সার্ভার কন্টেন্ট নট ফাউন্ড দেখাবে। তো আমি এটাকে নতুন একটা ইউআরএল এর সাথে যখন রিডাইরেকশন করে দিব, সেটা যাবে হচ্ছে 301 অথবা 302 তে রিডাইরেকশন করে দিব। তাহলে এই লিঙ্কে ক্লিক করলে যদিও এই পেজটা নাই, আমাকে রিডাইরেকশন করে এই পেজে দিয়ে দিবে। এটা হচ্ছে 3xx। 4xx হচ্ছে ক্লায়েন্টের ইরর। ক্লায়েন্টের ইরর হচ্ছে ক্লায়েন্ট ইরর হচ্ছে সাধারণত এই যে 400, দেন হচ্ছে 404, ওই যে ক্লায়েন্ট তার ওয়েবসাইট থেকে কোনো একটা জিনিস সরায় ফেলছে। এই যখন 4004 হয় বা 400 হয়, তখনই ওইটাকে আমাদের রিডাইরেকশন করে 3xx এ আনতে হয়। এরপরে 5xx। 5x হচ্ছে সার্ভার ইরর। মাঝে মাঝে দেখবেন যে আপনি টাইপ করছেন abc.com, আপনি ওয়েবসাইট লোড হয়েছে abc.com, এই ওয়েবসাইটে না এসে কোনো একটা পেজ নেই, সেখান থেকে আবার রিলোড দিয়ে চলে গেছে হচ্ছে xyz.com, সেখান থেকে আবার লোডিং করতে করতে কই নিয়ে যাচ্ছে, সেখানে আবার নিয়ে যাচ্ছে যে xyl.com সাপোজ। মানে কোথায় নিচ্ছে সে নিয়ে যাচ্ছে, সে কিন্তু রাউন্ড করতেছে। এটা হচ্ছে 5xx ইরর বা সার্ভার ইরর। সার্ভারের কোনো সমস্যা, বা সার্ভার রেসপন্স করতেছে না একদমই, বা 500 বা হচ্ছে 502 ইরর, সার্ভার ক্যান নট ফাউন্ড, এই টাইপসের ইরর আসে, বা এরকম ভাবে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে, এখান থেকে ওখানে নিচ্ছে, ওইখান থেকে ওখানে নিচ্ছে। এই টাইপসের হচ্ছে এই ইরর গুলোর নাম। এগুলো হচ্ছে প্রত্যেকটা রেসপন্স কোড। সো আশা করি, জি। এই রিডাইরেকশন করে কিভাবে ভাই? রিডাইরেকশন করার জন্য ব্লগারের ক্ষেত্রে প্লাগইন আছে, সরি ব্লগার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন আছে, রিডাইরেকশন প্লাগইন আছে। যদি কেউ হচ্ছে ওই যে ইউএসটিসিওর বদলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইউজ করে, সেক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথের মধ্যে হচ্ছে রিডাইরেকশনের অপশন বিল্ট ইন করা আছে।
আর যদি ওটা না থাকে তাহলে একটা প্লাগইন রিডাইরেকশন প্লাগইন আছে, রিডাইরেকশন নামেই প্লাগইনটা, ওই প্লাগইনটা ইনস্টল করে একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল জাস্ট বসায় দিবেন, জাস্ট অটোমেটিক করে নিবে। এখন শুধু আপনি ডিফাইন করে দিবেন আপনি কি 301 এ রিডাইরেক্ট করতে চান নাকি 302 তে রিডাইরেক্ট করছেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন যে আমি বোঝানোর চেষ্টা কি করছি আর কি বুঝছেন এখন আপনারা ভালো জানেন। এখন কথা হচ্ছে যে কোথায় গেল, জাস্ট আ মিনিট, এই যে অন পেজের অডিট, এই বাকিটা আপনারা আর একটু ডিটেলসলি বাসায় বসে প্র্যাকটিস করেন, কিছু ওয়েবসাইট ঘাটেন বা কিছু ইউটিউবে খুঁজেন এই এই স্ক্রিমিং সম্পর্কে ডিটেলসলি জানতে। এটা যদি একবার বুঝে যান টোটালি অ্যাডভান্স ওয়েতে, আরও অ্যাডভান্স ওয়েতে আজকে যেটা দেখাইছি তার চেয়েও বেটার অ্যাডভান্স ওয়েতে, আপনাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের কাছে যাইতে হবে না, ওয়েবসাইটের কাছে যাইতে হবে না একটা অন পেজে অডিট করতে। এই একটা সফটওয়্যার আপনার জন্য এনাফ একটা ওয়েবসাইটে অন পেজের অডিট করে দিতে। আশা করি বুঝতে পারছেন আমার কথা। কারো কোনো কোশ্চেন্স থাকলে এখন করতে পারেন। ভাই ক্লায়েন্টের ভাই জমা দেবো কি? ক্লায়েন্টে জমা দিবেন, এই যে এভাবে নিবেন। এখন ক্লায়েন্টের কি জমা দিবেন, এখন ক্লায়েন্টের কথা হচ্ছে তার ইন্টারনাল লিঙ্কিং কি কি আছে সেগুলোর মধ্যে, তার মধ্যে মনে করেন যে তার H1 ট্যাগ কি আছে, তার H2 ট্যাগ কি কি সমস্যার মধ্যে যদি থাকে, তো মিসিং থাকলে কি মিসিং আছে। ধরেন H2 ট্যাগ এই ইউআরএলটার মধ্যে কি করলাম, H1 ট্যাগ এখানের মধ্যে একবার ইউজ করা হয়েছে, আর কোথাও ইউজ করাই হয় নাই, এটা রিকমেন্ড করা লাগবে যে আপনি H1 ট্যাগ একবার ইউজ করছেন, H2 ট্যাগ আর কোথাও ইউজ করেন নাই, H1 ট্যাগ আর কোথাও ইউজ করেন নাই সেকেন্ড টাইম, H2 ট্যাগ আপনি ইউজ করছেন, ঠিক আছে, এখানে এতবার ইউজ করে, যদি H2 ট্যাগ নাই থাকে সেক্ষেত্রে আপনি H2 ট্যাগ ইউজ করেন। আপনার দেখা যাচ্ছে মেটা ডেসক্রিপশন আপনি এটার জন্য ইউজ করছেন, দেখেন যেমন এটার জন্য মেটা ডেসক্রিপশন আমি ইউজ করছি, এটার জন্য আমি কোনো মেটা ডেসক্রিপশন ইউজ করি নাই, তাহলে আমাকে ক্লায়েন্টকে রিকমেন্ড করতে হচ্ছে যে আপনার এই ইউআরএল এর জন্য মেটা ডেসক্রিপশন নাই, এটাকে আপনাকে এখানে মেটা ডেসক্রিপশন লিখতে হবে অন পেজের মধ্যে, এটা মিসিং অডিটে। এটাই জাস্ট এইখান থেকে এক্সপোর্ট করে দেন না, দেখাচ্ছি একটু এক্সপোর্ট করে দেই, এক্সপোর্ট করে দিই মেটা ডেসক্রিপশনের এক্সেল শিটটা নামে নিবে। সো প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা এক্সেল শিট নামে নিয়ে এটাকে একটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেপারেশনে একটা এক্সেল শিট ক্রিয়েট করে একটা রিপোর্ট ক্রিয়েট করে দেন, অথবা এরকম শিটের এখানে পার্ট বাই আছে, এটাকে টোটালি যেমন একটা পার্ট নিলেন, যেমন এটার নাম শুধুমাত্র মেটা ডেসক্রিপশন, যেখানে তার যতগুলো ইউআরএল আছে সবগুলো মেটা ডেসক্রিপশন নিয়ে ডিসকাশন করা আছে। আপনাকে তো ফাইল বানাই দিছে এখানে, আর তো কিছু দরকার নাই। আচ্ছা আমি একটু এক্সপোর্ট করি, কোথায় গেল, ডেস্কটপে হয়েছে মেবি, দেখি একটু দেখি, আমি দেখে আসি। হ্যাঁ এই যে আসছে, ওপেন করি একটু দেখেন, এটাকে জাস্ট মডিফাই করবেন, বাকি সব আপনার নামানোই আছে, এখানে দেওয়াই আছে, এই যে এখানে বাকি সবই তো নামানো আছে, আপনার কোন কোন অ্যাড্রেসে আসছে, এটার অকারেন্সি কেমন, তারপর হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন কি, একটা মেটা ডেসক্রিপশন কি, আরো যদি এরপরে যদি মেটা ডেসক্রিপশন আরো থাকে সেটা, বা মেটা ডেসক্রিপশন লেন্থ কেমন, পিক্সেল কেমন, ইন্ডেক্সেবিলিটি আছে কি না, যেমন এটার মধ্যে এইখানে একটা ইউআরএল আছে যেটা নো ইন্ডেক্স, সো এটা যদি খুব ইম্পর্টেন্ট হয় ইন্ডেক্সের জন্য সেক্ষেত্রে এটাকে অবশ্যই ইন্ডেক্স করাতে হবে, ক্লায়েন্টকে রিকমেন্ড করতে হবে যে আপনার এই ইউআরএলটা হচ্ছে ইন্ডেক্সের জন্য না, যেমন এটাই কি সেটা, দেখি 5 নাম্বার নো ইন্ডেক্সে কোনটা আছে, ইন্ডেক্স এর পরেরটা, কারণ এই যে এটা, তো এটা দরকার নাই, এই ইমেলটা দরকার নাই, এটা নো ইন্ডেক্সই থাকবে, এটা ইমেল প্রোটেকশন, সো এটা যদি না থাকে এটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে দেন, দ্যাটস ইট, শেষ। বাকি যেগুলো কোনো ইম্পর্টেন্ট, যেমন এটার মেটা ডেসক্রিপশন নাই, এটার ক্ষেত্রে এটা একটা ক্যাটাগরি, এটা মেটা নাই, এটার ডেসক্রিপশন নাই, সো এখানে মিসিং ইম্পর্টেন্ট, সো এখানে একটা রিমার্কস বানান আপনি, এখানে স্ট্যাটাসের পর এখানে একটা রিমার্কস বানান যে নিড টু ইমপ্রুভ বা নিড টু প্রোভাইড আর need to improvement for this URL and use best meta description for this URL, like that এমন একটা রিকমেন্ডেশন আপনি এখানে দিয়ে দেন একটা রিমার্কস করে, দ্যাটস ইট। আর যেগুলো ইম্পর্টেন্সি কম বা ইম্পর্টেন্স অনেক বেশি সেগুলোর মধ্যে এখন যদি আপনি ইউআরএল ধরে কালার মেক করে দেন সেটা আপনি করে দেন। হ্যালো ভাই। জি আচ্ছা, এখানে নন ইন্ডেক্সেবল, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই যে আপনি একটু আগে বললেন হচ্ছে ইমেলের যেটা, ওটা ইন্ডেক্স হয়নি, আচ্ছা ঠিক আছে, ওটা আমার দরকার নাই। এখন একটা কন্টেন্টের মধ্যে একটা ইউআরএল আছে যেটা হচ্ছে আমার ইন্ডেক্স হয়নি, ঠিক আছে, জি আমি বুঝবো কিভাবে যে হচ্ছে এইটা ইন্ডেক্স তো হয়নি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমি বুঝাবো কি করে যে হচ্ছে আমার এটা ক্লায়েন্টকে বুঝাবো কিভাবে আমি, যেটা এখানে আছে তুমি এটা এইভাবে করে দাও তাহলে হচ্ছে এটা ভালো হবে।
ক্লায়েন্টকে শুধু রিপোর্টটা দিয়ে দিবেন, দেওয়ার পর তাকে বলে দিবেন যে দেখো তোমার এই বাকিগুলো ইন্ডেক্সেবল করা আছে, ইন্ডেক্স আছে। যেমন একটু কিছুক্ষণ আগে যেটা করলাম কি, এটা নো ইন্ডেক্স ছিল, রাইট? এটা ইন্ডেক্স হয় নাই। জি জি যখন একটা মনে করেন অনেক বেশি ইম্পর্টেন্ট, ইন্ডেক্স করতেই হবে। আর ইন্ডেক্স করাতে গেলে দুইভাবে করানো যাচ্ছে। এক হচ্ছে এটা এখন চেক করবেন ফার্স্ট অফ অল যে এইটা কি, যে সে যে রোবট টেক্সটি ফাইলটা বানায় রাখছে, রোবট টেক্সটি ফাইল থেকে এটাকে ব্লক করে রাখা হয়েছে। যদি ওকে থাকে সেক্ষেত্রে সার্চ কনসোলে গিয়ে দেখেন, তার সার্চ কনসোল অ্যাক্সেসে গিয়ে যে ওইখান থেকে হচ্ছে এটাকে ইন্ডেক্সেবল আছে কিনা। যদি না থাকে ওটাকে ফোর্সলি রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দেন, ইন্ডেক্স ওখান থেকে হয়ে যাচ্ছে, শেষ। ও বাট আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল ঠিক আছে ওই নো ইন্ডেক্সের রোবট টিএক্সটির ফাইলটা বা সাইট ম্যাপ যেটা, ওইটার মধ্যে আগে দেখেন যে ওই ইউআরএলটাকে স্পেসিফিকলি অফ করে দেওয়া হয়েছে কিনা। আমার যেটা কিছুক্ষণ আগে ছিল এই যে সিডিএন সিজিআই, রাইট? হ্যাঁ 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 সিডিএন সিজিআই, এখন দেখেন এটা অ্যাকচুয়ালি আমার এখানে নো ইন্ডেক্স, কি নো ইন্ডেক্স এবং নন ইন্ডেক্সেবল। কেন আমি এটা অফ করে রাখছি, দ্যাটস দেখাচ্ছি কোথায় অফ করে রাখিনি। এই জন্য আমার এটা এখান থেকে নো ইন্ডেক্স করে রাখছে, কারণ আমি অফ করে রাখছি। সো এটা চেক দেন যে এখান থেকে আসলে কোথাও কিছু অফ করে রাখছি কিনা, এখান থেকে কোনো অপশন ডিসঅ্যালাউ করে রাখছি কিনা। যদি না থাকে, যদি না হয় তাহলে সার্চ কনসোলে গিয়ে একবার মেরে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে যে ওকে পানিটা ইন্ডেক্স করে নাও, অটোমেটিক্যালি করে নেবে। এই হচ্ছে অবস্থা এখন প্রত্যেকটার জন্য। যেমন এটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি শুধু মেটা ডেসক্রিপশনের জন্য আমি পাইছি এটা। এখানে যদি আপনার কোনো কিছু যদি চেঞ্জিং এর প্রয়োজন না হয়, যেমন এটা আমার ক্লায়েন্টের বোঝানোর কিছু নাই, অকারেন্সেস এটা ক্লায়েন্টের বোঝানোর কিছু নাই, এটা ক্লায়েন্টের বোঝানোর মধ্যে না। তার এটাকে আমি কেটে দিলাম, দিয়ে যেগুলো যেগুলো নাই মিসিং সেগুলা, লেন্থ কেমন আছে রাখলাম, শেষ করি, তারপরে কোশ্চেনটা শুনতেছি। তারপর পিক্সেলটা তার জন্য দরকার আছে রাখেন, ইন্ডেক্সেবিলিটি আছে কিনা এটাও রাখেন। এই পুরোটাকে নিয়ে আপনি এই যে এক্সেসিটা বানাইছেন এখানে, এখানে এটা নাম দেন, এটা রিনেম করে দেন। এটা রিনেম হচ্ছে যে শুধু মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন দিলেন যে ভালো কথা, আমি কিন্তু এখন কি কাজটা করলাম, মনে করেন মেটা ডেসক্রিপশন দিলাম, এখানে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আচ্ছা কার কার মেটা ডেসক্রিপশন দিছি ভালো করে খেয়াল করে দেখেন। আমি যে রুট ডোমেনটা দিছি, রুট ডোমেন যত ইউআরএল আছে সবগুলা নিছে না? আমি তো একটা খুঁজতেছিলাম, পিটবুল, বাট পিটবুলের পরে ডায়েট এন্ড নিউট্রিশন, হেলথ এন্ড ফিট, তারপর হচ্ছে বেবি স্ট্রলার, টার্মস এন্ড কন্ডিশন, রেড জুস, সবারটা নিয়ে নিছে। সো যদি আমার ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র এটারই জন্য প্রয়োজন হয়, শুধু এইটাকেই কপি করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মেটা ডেসক্রিপশন। তারপরে কি কি লিস্ট আছে, তারপরে হচ্ছে আমার মেটা কিওয়ার্ড, কিওয়ার্ডের জন্য, কারণ কিওয়ার্ড এখন প্রয়োজন হয় না, বাদ। এরপর আসলে H2 ট্যাগ কোথায় কোথায় সে ইউজ করছে, কোন কোন ইউআরএল ইউজ করছে, এটা একটা এক্সপোর্ট করেন, এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে এই ফাইলটাকে এখানে এখানে দরকার হলে আরেকটা ফাইল বানান, যেটার নাম দেন হচ্ছে আপনি H1 ট্যাগ, রাইট? H1 ট্যাগ, বা এখানে আপনি প্রোফাইলটাকে কপি করে দিয়ে দেন যে আপনার এই H1 ট্যাগ এখানে এখানে আপনি ইউজ করেন নাই বা করা উচিত, বা এইটার H1 ট্যাগের লেন্থ আপনি বাড়ায় দিচ্ছেন, এই পিক্সেল কমান, এই রিকমেন্ডেশনগুলো করে দিতে হবে। বাট রিপোর্ট এরকম ভাবে দেওয়াই আছে, আপনার রিপোর্ট কিন্তু বানানো আর কিছুই নাই। আপনি শুধুমাত্র বুঝে শুনে আপনি যা শুধুমাত্র আপনি আপনার কমেন্টটা এখানে পাস করবেন যে কি করা উচিত ক্লায়েন্টের আর কি করা উচিত না। বাসায় প্র্যাকটিস করতে থাকেন এটা। কপি করা জি জি, আচ্ছা এই ছিল। আর আর কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা ভাই, জি এখানে আপনি হচ্ছে ইউআরএল দিয়ে করলেন। আচ্ছা এখন আমি দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের শুধু লিংক দিয়ে ওই যে মেক ও হেলথ ওয়ার্ড, শুধু এইটা দিয়ে আমি অন পেজের ওইগুলা সবকিছু দেখবো, তাহলে এটার ভাবে কিভাবে করবো? সিম্পলি শুধুমাত্র এটাই দিয়ে দেন, কেটে দেন, দিয়ে দেন, নিয়ে নিচ্ছে। এটা এভাবেই আসবে, এভাবে দিলেও একটা জিনিসই আসবে। আচ্ছা আমি এখানে একটা ভুল করে ফেলছি, এটা হচ্ছে HTTPS দেওয়া দরকার ছিল। আচ্ছা ক্রাউল হোক, ও নিজের মতো রিডাইরেক্ট করে নিয়ে নিবে হয়তোবা, আবার নাও নিতে পারে, কারণ HTTP দিছি শুধুমাত্র, এসটা দেই নাই, দেখা যাক। কিন্তু জি HTTPS নিয়ে নিচ্ছে, এখানে সব দেওয়া আছে। এখন একদম রুট ডোমেন থেকে ধরে শুরু করছে, তারপরে দেখেন তার ক্যাটাগরি, তার আমার আগের যে পোস্ট, তারপরে পোস্ট, এই একটা পোস্ট, এই একটা ইমেলের প্রোটেকশনের ফাইল, বাকি যা আছে সব নিয়ে নিচ্ছে। তবে কথা হচ্ছে একটাই, এ আপনাকে ফ্রিতে 500-র বেশি দিবে না। এখন যখন রুট ডোমেন দিছি, এখন দেখেন এখানে যখন রুট ডোমেন দিছি, এইখানে দেখেন কমপ্লিটেড এর নিচে এখানে দেখেন এখন 453টা ইউআরএল সে স্ক্যান করতেছে। যখন এটা যদি 500-র বেশি হয়ে যেত, আপনাকে অটোমেটিক একটা অর্নিং দিয়ে দিত যে আমি 500-এর বেশি ইউআরএল এখানে আছে, আমি 500-এর বেশি করব না, ওকে দিয়ে দিবেন, সে 500টা করে দিবে আপনাকে, দ্যাটস ইট। একটা ক্লায়েন্টকে 500 ইউআরএল এর অডিট যদি শুধুমাত্র অন পেজেরই দেন, ব্যাকলিং তো পড়েই আছে ভাই। জি ভাই, আর কারো যাক ভাই অনেক ক্লিয়ার হলাম। আরেকটু ঘাটবেন, এটা নিয়ে আরেকটু প্র্যাকটিস করেন, ঘাইটেন। আর কারো কোনো ভাই কোয়েশ্চেন? ভাই ভাই শুধু
কথা ভাই বলতে কি আপনার এখানে যখন করি তখন সবই পারি, যখন যাই তখন আর কি বলবো মনে হয়। এগুলা নোট করে বাসায় বসে আবার প্র্যাকটিস করবেন ভাই। হ্যাঁ, ভাই ইমরান ভাই বলেন। আচ্ছা আচ্ছা ভাই, আমি হচ্ছে অডিট করার পর দেখলাম যে আমার ইমেজ সাইজ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ইমেজ সাইজ ইমেজ সাইজ দুই রিডিউস ভাবে করবো করবেন। কিভাবে? একটা হচ্ছে হয় আপনার তো ইমেজ এক্সেস থাকবে আপনার কাছে, যদি যদি এক্সেস থাকে। এখন আপনি এই যে দেখেন, আমি বলি দেখাচ্ছি, আসুক, লোড হয়েছে, ক্রাউলটা শেষ হোক একটু। ভালো কোয়েশ্চেন করছেন, বলতে আছি। ইমেজ হ্যাঁ ভাই, ইমেজ ইমেজ ইমেজ, আচ্ছা আসেন ইমেজের মধ্যে যাই। কই ইমেজ কি এখানে আছে এই দুনিয়াতে? এই যে এখানে ইমেজ আছে। ধরেন মেক হেলথ ওয়ার্ল্ডের মধ্যে ইমেজ কই কই আসছে আমি জানি না, এই ইমেজটা আমি ধরলাম। এই যে এখান থেকে কন্টেন্ট আপলোড ফাইলের মধ্যে একটা জেপিজি ফাইলের সাইজ আছে 57 কেবির, এই হচ্ছে সেই ইমেজটা, রাইট? ইমেজের ইউআরএল কিন্তু এইটাই, দেখছেন? আচ্ছা, এখন মনে করেন এই ইমেজটা 77 কেবির জায়গায়, 57 কেবির জায়গায়। ভাই কার জন্য সমস্যা হচ্ছে আচ্ছা, ধরেন এইটাই সেই ইমেজটা, এখন 57 কেবি আছে তো। আচ্ছা, ওভার 100 কেবির উপরে, 100 কেবির উপরে 10টা ইমেজ আছে, 20টা ইমেজ, দেখি এদেরকে দেখি। এই যে এটা ফিজিক্যালি স্টে অ্যাক্টিভ, এই ইমেজটা 175 কেবি, এই যে ইমেজটা। তার মানে এই ইমেজটা আমাকে কম্প্রেস করা দরকার, কারণ নিয়ম বলে ইমেজের সাইজ যত বেশি কমবে আপনার ওয়েবসাইটের পেজের লোড তত বেশি ফাস্ট হবে। সো এটা এবং নিয়ম হচ্ছে মিনিমাম 100 নিচে, আমি রিকমেন্ড করি 95। প্রত্যেকটা ইমেজের সাইজ সর্বোচ্চ গেলে হাইস্ট 95 থাকবে, রেজুলেশন ঠিকঠাক রেখে আর কি। সো দুই ভাবে করা যায় এখন কম্প্রেসটা। একটা হচ্ছে এই ইমেজটা, ইমেজের ইউআরএল হচ্ছে এইটা, যেটার আমি এই সাইটের জন্য করতেছি তো। তো এখান থেকে এটাকে আমি এই যে ব্যাকলিঙ্ক যদি দেখি, ব্যাকলিঙ্কটা এখান থেকে দেখে নিতে পারি। আমি এটাকে কপি করছি, বা ওপেন ইন ব্রাউজার করলে হয়ে যায়। সো কপি করি, কপি করার পরে আমার কাছে যদি এক্সেস থাকে সেই ক্ষেত্রে Harry for Raman and CO8th batch, NA6 ASIN. Skype. Text input reply. Window. ওকে, আমার সাইটের যদি এক্সেস আমার কাছে থাকে সেই ক্ষেত্রে ইমেজ রিসাইজার নামে একটা প্লাগইন আছে, ইমেজ রিসাইজার। এই প্লাগইনটা ইনস্টল করে নিলে আপনি এরপর থেকে যত সাইজেরই ইমেজ আপনি আপলোড করেন না কেন, আপলোড করার সময় অটোমেটিক্যালি কম্প্রেস হয়ে আপনি যে সাইজটা রিকমেন্ড করবেন ওই সাইজের থেকে হয়তো দুই একটা নাম্বার পয়েন্ট বেশি হতে পারে। যেমন আপনি 90 যদি রিকমেন্ড করেন, হয়তো বা খুব ক্ষেত্র বিশেষে 95 96 হয়ে যেতে পারে, বা এই অ্যারাউন্ড এটার মধ্যে রেখে কম্প্রেস করে অটোমেটিক্যালি আপনার সাইটে পোস্ট হবে। যদি এক্সেস থাকে সেক্ষেত্রে এই প্লাগইনটা ইউজ করতে পারেন। তবে প্লাগইন ইউজ করলে সমস্যা হচ্ছে একটা, কখনো কখনো এই প্লাগইনটার জন্য ওয়েবসাইটের স্পিডটা স্লো হয়। সেকেন্ড অপশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কাছে এক্সেস নেই, বাট সাইটগুলোর ইমেজগুলোকে কম্প্রেস করতে হবে। যেমন এই ইমেজটাকে কম্প্রেস করতে হবে, রাইট? 175 কেবির ইমেজ। সো ইমেজের ইউআরএল হচ্ছে এটা, যেটা কপি করলাম। কপি করে নিয়ে এখানে জাস্ট যদি আমি পেস্ট করে দেই, কোথায়, এখানে যদি আমি একটা পেস্ট করে দিই এটাকে, তো পেস্ট করি, আমি ডিরেক্টলি ইমেজটা পাওয়া যাবো এখানে। যে ইমেজটা আমি দেখে আসছিলাম যেটা 175 কেবি ছিল, এটাকে আমি এখানে কিন্তু সেভ করি। আচ্ছা, ইমেজটাকে ডেস্কটপে আগে সেভ করি, আমি সেভ করি। 175 কেবি দেখছিলাম হচ্ছে ওইখানে। ওকে ফাইন, সেভ কোড হয়েছে। দেখেন ইমেজের সাইজ 175 কেবি। এখন এটাকে ম্যানুয়ালি কম্প্রেস করব। কম্প্রেস ফটোশপ দিয়েও করতে পারেন, ফটোশপের কোনো দরকার নাই এখানে এত বাড়তি ঝামেলায় যাওয়ার। তার থেকে বরং আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ইমেজ কম্প্রেস, ইমেজ কম্প্রেসর যে 2 নম্বর ওয়েবসাইটটা, এই সাইটটা ইউজ করি আমি। সাধারণত এই সাইটটা ইউজ করি নিজে। এই সেই ইমেজটা যেটা হচ্ছে 175 কেবি ছিল, আপলোড ফাইল থেকে আপলোড করলাম। আপলোড করার পরে সে হচ্ছে কম্প্রেস করে আমার না কমাই নাই, যেটা 0% রাখছে। 176 কেবি হচ্ছে অরিজিনালি, ইম্পোর্ট করার পর সে রাখছে দিচ্ছে এটাই, এটা কমাই নেই আর কি। কালার হচ্ছে 256। এখন এখান থেকে আপনি ম্যানুয়ালি টান দিয়ে কমায় নেন। যদি না কমায় থাকে, কমানোর কথা ছিল বাট সাইজ তো এমনি কম, এই জন্য হয়তো সে কমায় নেই। ওকে, এখন দেখেন কত আসে। 169 করলাম, লোডিং হচ্ছে এখানে। অরিজিনালি ছিল 176। যাই হোক,
এখান থেকে যতটা ম্যাক্সিমাম পারেন আপনি কমায় নেবেন, সাইজটা রেজুলেশনটা একটু এখান থেকে দেখে নেবেন যে ছবিটা ফেটে গেছে কিনা একটু চেক করে, তারপরে এখান থেকে আপনি যতটুকু কমানো যায় ঠিকঠাক রেখে ইমেজের রেজুলেশনটা, কোয়ালিটিটা ঠিকঠাক রেখে যতটা করা যায় ওইভাবে হচ্ছে আপনি দেখে তারপর এখান থেকে কমায় নিয়ে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে এইটাকে আপনি তখন আপনার অনসাইটে পেজের মধ্যে কন্টেন্টের সাথে হচ্ছে ইনক্লুড করে দেন। দ্যাটস ইট, শেষ। ইমেজের প্রবলেম এখানেই শেষ। আর কোনো কোয়েশ্চেন্স? তাহলে কথা এটাই থাকলো। জি সালে ভাই প্লিজ। একটা পোস্টে H1 ট্যাগ আর H2 ট্যাগ বা H3 ট্যাগ কয়টা করে রাখতে পারেন, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আছে কি? না, নির্দিষ্ট অ্যামাউন্ট নাই, তবে H1 ট্যাগ সাধারণত একবারই জায়েজ। খুব বেশি ইম্পর্টেন্ট যদি হয় কন্টেন্টের মধ্যে সেই ক্ষেত্রে দিবেন, একবারই জায়েজ তাও সেটা টাইটেলে। হ্যাঁ, আচ্ছা বাকি H2 ট্যাগ থেকে H3 ট্যাগ এই দুইটা ট্যাগই ম্যাক্সিমাম টাইমে এই কন্টেন্টের মাঝখানে ইউজ করা হয়। কিন্তু এই যে মাঝখানে H4 H5 H6 যদিও রুলসের মধ্যে আছে বাট কেউ ইউজ করে না, তো দরকার নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব বেশি। ওই প্যারাগ্রাফের মধ্যে পড়ে নাকি? জি, আর এগুলো প্যারাগ্রাফের মধ্যে পড়ে। এগুলা বুঝছি বুঝছি। এগুলোর মধ্যে H2 ট্যাগ H3 ট্যাগই আপনি ইউজ করবেন। খুব বেশি যদি মনে হয় যে না এই কিওয়ার্ডটি ইম্পর্টেন্ট, এটাকে H1 ট্যাগে দেওয়া যায়, দেন আপনি দিতে পারেন, সমস্যা নেই। আর H2 ট্যাগের ক্ষেত্রে আপনি 3বার 4বার করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর তাহলে কথা ওইটাই থাকলো। নেক্সট ইনশাল্লাহ ক্লাস থেকে আমি 17 তারিখের পর আপনাকে একটা ফাইনাল ডেট দিব যে 4 দিন যদি ক্লাস নেওয়া যায় 4 দিনই নিব। বাকি ব্যাচগুলোর সাথে নেক্সট যেটা ক্লাস আছে তাদের সাথে এটা কম্বাইন করব। আর দোয়া করেন ভাই, বেশি দিন চাকরি তো আমি কি করবো না, দেখা ভাই যাক। এই সেটআপটা একটু দেখাই দেন। এসটিএফটা আজকে আর দেখাবো না। আজকে আমার যে এসটিএফে যেটা ছিল ওটার ভ্যালু শেষ বলতে মেয়াদ শেষ, এক্সপায়ার হয়ে গেছে। আমার রিনিউ করতে হবে, রিনিউ করলে দেখাইতে পারবো। আমার রিনিউ করতে হবে, 2 তারিখে শেষ হয়েছে। 17 তারিখ থেকে আবার নতুন ভাবে নেওয়া শুরু করে।